মাইলস্টোনে দগ্ধদের পর্যবেক্ষণে ভারতের বিশেষজ্ঞ দল। দুর্ঘটনার ট্রমা থেকে বের হতে পারছে না শিক্ষার্থীরা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কুশীলব, বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া, স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরেছেন ফিরোজাই। মাইলস্টোনে দগ্ধদের পর্যবেক্ষণে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গেছেন ভারতের চিকিৎসকরা। সকালে বার্ন ইনস্টিটিউটে যান তারা। এর আগে দগ্ধ আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসে 4 সদস্যের প্রতিনিধি দল। তাদের মধ্যে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য 2 জন নার্স। ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকেরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন। 2টি হাসপাতালই ভারতের অন্যতম নামী সরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। আমরা তার কাছ থেকে সবশেষ আপডেট জানবার চেষ্টা করব। আকাশ, যারা হতাহত রয়েছেন দগ্ধদের একটু শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানতে চাই, এবং ভারতের যে বিশেষজ্ঞ দল সেখানে ভিজিট করার কথা, তারা সেখানে পৌঁছেছেন কিনা? আতিক, মূলত 8:30টার পর ভারতের যে প্রতিনিধি দল গতকাল বাংলাদেশে এসেছিলেন, তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে পৌঁছেছেন সকাল 8:30টার পরপরই। বর্তমানে তারা প্রশাসনিক ভবনে আছেন। সেখানে সার্বিক কার্যক্রম শেষ করে বলা যায় যে আহত রোগীরা এখানে ভর্তি আছেন, তাদের যে পর্যবেক্ষণ সেটি করতে যাবেন। এরপরে মূলত তারা তাদের যে চিকিৎসা কার্যক্রম সেটি শুরু করবেন, এমন তথ্য আমরা পেয়েছি। তবে বলা যায় এর আগের দিন রাতে কিন্তু সিঙ্গাপুর থেকেও একটি প্রতিনিধি দল এখানে এসেছিল। রোগীদের সার্বিক যে চিকিৎসা ব্যবস্থা, তাদের চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সেইটাই নিশ্চিত করার জন্য বলা যায় দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এই চিকিৎসকরা কিন্তু বাংলাদেশে এসেছেন। আর সবশেষ যেটি আমরা জেনেছি, গতকাল পর্যন্ত কিন্তু 31 জন মারা গিয়েছিল, সেই তথ্যটা আমাদের কাছে আছে। আর এখন যদি বলে রাখি যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 45 জন রোগী ভর্তি আছে। এছাড়া সিএমএইচে আছে 9 জন, আর বাকি কয়েকটি হাসপাতালে ভর্তি অবস্থায় যা আছে সব মিলে 57 জন রোগী এখন কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আর গতকাল পর্যন্ত এমন তথ্য ছিল যে 6 জনের দেহ কিন্তু এখনও শনাক্ত করা যায়নি। সেটির জন্য সিআইডির যেখানে আপনার ডিএনএ পরীক্ষা, সেই পরীক্ষাও কিন্তু চলমান রয়েছে। আর এই অবস্থায় আসলে এখন পরবর্তীতে কি হয়েছে, কারণ গতকাল সন্ধ্যা 7টার পর থেকে আসলে পরবর্তী কোনো আপডেট আমরা আনুষ্ঠানিকভাবে এখনও জানতে পারি না। আজকে দুপুরে একটি ব্রিফ করার কথা রয়েছে, সেই ব্রিফে মূলত আমরা পরবর্তী যে রোগীদের তথ্য সেটি আমরা জানতে পারবো। আতিক। জি আকাশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চলে যেতে চাই এ পর্যায়ে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, আজকের চিত্র কি সেখানে একটু জানাবেন, এবং এখনো কেউ নিখোঁজ আছেন কিনা, স্বজনরা কেউ আসছেন কিনা? আতিক, মূলত গত সোমবারের ঘটনার পর থেকেই কিন্তু এই মাইলস্টোনের শিক্ষক এবং শিক্ষার্থীরা এক ধরনের ট্রমার মধ্যে রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও এখানে দেখতে পেয়েছি যে শিক্ষকরা প্রবেশ করেছে, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা যেটি বলছে যে এখানে যেহেতু এত বড় একটি ঘটনা ঘটেছে, এরপরেই কিন্তু আসলে শিক্ষার্থী থেকে শুরু করে এই শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরই কিন্তু আসলে মনোবল একেবারে ভেঙে পড়েছে। যার জন্য এই শিক্ষকরা বলছেন যে তারা সীমিত পরিসরে তারা ক্লাস দান ছাড়া তারা আসলে মূলত আসছেন যাতে করে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আগের মতো ফিরিয়ে আনার জন্য। পাশাপাশি আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে শিক্ষার্থীরাও কিন্তু তারা আসছে, তারা আসলে তাদের যে সহপাঠী কেউ হারিয়েছে এই দুর্ঘটনার পর, তারা এক ধরনের মানসিকভাবে তারা সেই দুর্বলতাও কিন্তু আমাদের সাথে প্রকাশ করেছে। তারা যেটি বলছে সেই ঘটনা তারা একেবারেই ভুলতে পারছে না। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি আতিক, যে গতকাল কিন্তু এই
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটিতে কিন্তু এই ঘটনার কারণ অনুসন্ধান সহ যেই হতাহতের তালিকা নিয়ে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সেটি নিরসনের জন্যই কিন্তু তারা এই তদন্ত কমিটি গঠন করেছে। আজকে সেই তদন্ত কমিটির কিন্তু অর্থাৎ প্রথম দিন। সেই তদন্ত কমিটিতে বলা হয়েছে যে 3 কার্যদিবসের মধ্যে এর প্রতিবেদন কিন্তু জমা দেওয়ার কথা বলা হয়েছে। আমরা আসলে এই মুহূর্তে আমরা রয়েছি একেবারেই এই শিক্ষা প্রতিষ্ঠানের গেটের সামনে, যেহেতু গণমাধ্যম কর্মীদের এখানে আসলে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি এই প্রতিষ্ঠানের সামনে থেকেই তথ্য সংগ্রহ করার জন্য। আশা করছি পরবর্তী সময়ে এখানকার আপডেট আপনাকে জানাতে পারবো। আতিক। জি সম্রাট, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সম্রাট হোসেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ডিবি জানিয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জের 3টি মামলা রয়েছে খায়রুল হকের বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান। এতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে খায়রুল হকের বিরুদ্ধে। দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন আরেক আইনজীবী। এর আগে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়ও মামলা হয়। রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন বিচারপতি খায়রুল হক। এ নিয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, তার এই গ্রেপ্তারের বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আতিক, যেমনটি বলছিলেন, আসলে এবিএম খায়রুল হক সাবেক যে প্রধান বিচারপতি, তিনি কিন্তু অনেক সমালোচিত এবং আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু তিনি বেশ কিছু বিতর্কিত রায় দিয়েছেন এবং আপনি যেটি বলছেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু তিনি বাতিল করেছেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বীকৃতি সেটিও কিন্তু তিনি বাতিল করেছেন। তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগের সর্বোচ্চ পদে থেকে তিনি সর্বোচ্চভাবে সুবিধাভোগী হয়েছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন, এমন ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। এছাড়া খায়রুল হকের বিরুদ্ধে কিন্তু গণঅভ্যুত্থানের পরে বেশ কিছু মামলা হয় বিভিন্ন আইনজীবী ফোরামের পক্ষ থেকে। এছাড়া সাধারণ মানুষও কিন্তু তার বিরুদ্ধে মামলা করেন এবং সেই মামলাগুলো কিন্তু তদন্তাধীন রয়েছে এবং ডিবি অফিসে তাকে নিয়ে আসা হয়েছে আজকে সকাল 8টায়। গোপন তথ্যের ভিত্তিতে তাকে ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে ডিবি এবং 8:30টার গ্রেপ্তারের পর আমরা ডিবি অফিসে কথা বলেছি। ডিবি অফিস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি, শুধুমাত্র জানানো হয়েছে যে আজকে তাকে আদালতে তোলা হবে এবং তাদের বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু কোন মামলায় তাকে আদালতে তোলা হবে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নাই এবং আমরা যতটুকু জেনেছি তাকে দুপুরের দিকে এখান থেকে ডিবি অফিস থেকে নিয়ে যাওয়া হবে, দুপুরের আগে নিয়ে যাওয়া হবে এবং দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে, বিচার মুখোমুখি করা হবে। কোন মামলায় গ্রেপ্তার করা হবে সেটি আমাদের কাছে নেই, আমরা তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দিব। আতিক। জি ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ডিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল। গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 2:45টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান। বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে গিয়েছিলেন বেগম জিয়া। এর আগে রাত 1:15টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন তিনি। চলতি বছরের জানুয়ারিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে 17 দিন চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। 6 মে দেশে ফিরেন সাবেক এই প্রধানমন্ত্রী। ভারতীয় কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে শত শত বাঙালি মুসলিমকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে দিয়েছে, এই তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। HRW বলছে, বাংলাদেশে পাঠানো অনেকেই সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা এবং ভারতীয় নাগরিক। 2025 সালের মে মাস থেকে বিজেপির সরকার বাঙালি মুসলিমদের বহিষ্কারের অভিযান জোরদার করেছে। যথাযথ প্রক্রিয়া ছাড়াই অবৈধভাবে মানুষকে নির্বাসিত করার প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে HRW। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় 1200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের এসআই গোলাম মুক্তি মাহমুদ মঙ্গলবার রাতে এই মামলা করেন। বুধবার এজাহার গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সাইফুজ্জামান আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। এতে বিভিন্ন কলেজের অজ্ঞাত শিক্ষার্থী ও স্বার্থন্বেষী দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে। খেলার খবর জানাবো বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গ। হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজ নামছে বাংলাদেশ। শর্টার ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার এমন সুযোগ পাচ্ছে টাইগার্স। একাদশে পরিবর্তনের আভাস। শেষ টি-20-র আগে অনুশীলন করেনি দুদলই। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ব্যর্থতার কারণ জানতে পাক কোচ মাইক হেসনকে ডেকে পাঠিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান। গ্রেফতার এড়াতে পারলেন না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ৫ আগস্টের পর কেউ বলেন বিদেশে, কেউ বলেন দেশেই আছেন তিনি। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী খায়রুল হকই প্রথম কোনো বিচারপতি যাকে গ্রেফতার করা হলো হত্যাসহ রায় জালিয়াতির মামলায়। কে আপনার কেয়ারটেকার হেড হবেন না হবেন এটা ভবিষ্যতেই বলতে পারে। আমি সবসময় আল্লাহর উপর নির্ভর করি। আই লিভ ইন দ্য প্রেজেন্ট, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার। কথাবার্তায় অত্যন্ত ভদ্রলোক, চলাফেরায়ও স্মার্ট ছিলেন বাংলাদেশের বিচার বিভাগের অভিভাবক। কিন্তু কে বলবে তিনি এদেশের বিচার বিভাগ দলীয়করণের শুরুটা জোরে সোরে করে দিয়ে গিয়েছিলেন? বলছি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কথা। তার একটি রায়ের কারণেই ভেঙে পড়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। সংক্ষিপ্ত রায়ে আরও 2বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কথা বললেও 16 মাস পর লিখিত রায়ে শেখ হাসিনাকে খুশি করতে মুছে ফেলেন তিনি। এরপর পুরো নির্বাচন ব্যবস্থাই ভেঙে যায়। অথচ রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর প্রথম নির্বাচনে বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি। সে সময় সংঘাতে ব্যাপক প্রাণহানি হয় এবং সম্পদ বিনষ্ট হয়। অবশ্য এর পুরস্কারও পেয়েছেন খায়রুল হক। দীর্ঘদিন ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। এই ছিল সকাল 10টার খবরে। দর্শক, সংক্রামক রোগ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।